আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আবার গল্পে। এখানে গল্প মানে শুধু গল্প নয়, এখানে আছে অনুভূতির রং, শব্দের জাদু আর কল্পনার পাখা মেলে উড়ে যাওয়ার সুযোগ। আপনার প্রতিদিনের ব্যস্ততার ভিড় থেকে কিছুটা সময় নিয়ে বসে পড়ুন আমাদের সঙ্গে, কারণ এই গল্প আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে হাসি আছে, কাদা আছে, আর আছে জীবনের অদেখা রং। চলুন তবে শুরু করি আজকের গল্পের যাত্রা। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ। অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। সেই সময়ের কথা বলছি। গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপর ব্যবসায়ী কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি। মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকু হাতে নিয়ে নিজের অদৃশ্যের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল। তার নাম খোদাদাদ, পেশোয়ারি মুসলমান, মোটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মোটে বুরুজেই রওনা হলো। শুধু বেশি বলে আর উপায় কি? টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মোটে বুরুজে গিয়ে খোদাদাদ খায়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে। হন হন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে বলল, এই সাহেব, ইদার শুনিও তো জোড়া। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে অনেকগুলো গাছপালার বেশ একটা অন্ধকার। স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো। ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে, বাবু, সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কথা হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দিব। গদাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লা এসে পড়েছে। না, সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু, আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দিব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি রে। ঘরে ঘরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারিনি, পুলিশের ভয় তো আছে। কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরও মুশকিল। হঠাৎ শহরে তো পুলিশের ভয় হলো যে কেন বাবু, তা বুঝি নেই। আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গররাজি হবেন না বাবু, মাল দেখুন, পরে দাম দস্তর হবে। লোকটার গলার স্বরে একটা কি শক্তি ছিল।
গঙ্গাধরের মনটা খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়? দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছ কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া? ও খা সাহেব। এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে। আমার সঙ্গে এসো, মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেলেন। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার উপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বন। পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, আমায় দেখতে পাচ্ছ তো? কেন পাবো না? এমন বয়স এখনো হয়নি যে সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চকিতে পেছন ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন, সে তোমার কি দরকার? পুলিশে দৌড়িয়ে দিবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসির লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূর এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু এখন এসেছে তখন আর চারা নেই। বাড়বে বই কমবে না, ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুড়ি পড়ে আছে। গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্ছেদ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দৌড়টা ওই ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধ্যায়? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না কখনোই। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে বনো ব্যবসাদার। বাংলাদেশ থেকে নতুন আসেনি। এই লোকটির কথার স্বরে কি জাদু আছে? গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়, একথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না। পাকা আর ঝুনু খেলোয়াড় আর কে। খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক টিপ টিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে,
কিংবা ছুরি বুকে বসাবে, সেই ফন্দিতে এত দূর ভুলিয়ে এনেছে। লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে, অনুসন্ধান রেখেছিল। কি জানে খোদাদাদ খায়ের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বড় মানুষ, এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের ওই দিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার। এক জায়গায় দুটো খালি ছিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। একটা কিরকম ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা সেচ্ছেতে, কতকালের মধ্যে যেন মানুষ ঢোকে নেই। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থাকে যায় কোথায়? অল্পক্ষণ, মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হলো, কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এইবার কীরকম ভয়! আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেব এই তো আধ অন্ধকারের মধ্যেই সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললেন খাঁ সাহেব। বললে, তুমি কালা নাকি? এতক্ষণ কথা বলছি, শুনতে পাচ্ছি না। কথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন এই জায়গায় আছে বললাম, তা দেখতে পেয়েছ? শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভ্যাবাচেকা হয়ে গিয়েছে। মুরের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে মনে হলো তার বিভ্রান্ত, বিমোর, আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন ছুটছুট হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুড়িয়ে গেল, উড়ে গেল। 1 2 3 4। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যেই সে মিশিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্তরবে চিৎকার করে গুদাম ঘরের স্বেচ্ছেতে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশ ভর কাছে কোথায় বাধা ছিল, তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানা করেও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটে বুরুজে খোদাদাদ খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাদ খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শাহুজি, ও হলো আমার আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখানে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সরো ছিল। কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলে জানা যায়নি, কেউ ধরা পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল, এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি।
আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দুচোখের বোঝ। তা বাবু, সেই গুদাম ঘরটা কোথায় দেখাতে পারবে? গদাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই, মনে থাকলেও সে যেত না। পথে আসতে আসতে গদাধরের মনে পড়ল পুরানো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন।